এই যে মানসিকতাটা, এই মানসিকতাটাকে আমরা প্রশংসা করব না কি করব? আমি প্রশংসা কিন্তু করতে পারছি না। তো এটা কিন্তু আমি মনে করি জানা আমার দরকার ছিল। আবার আরেকটা কথা, আমাকে আজকে একজন সাবেক বিচারপতি আমি এই কথাটা বললেন যে যে সার্চ কমিটির গঠন করা হয়েছিল, উনি বলছেন যে এইটাই তো বেআইনি। উনি বলছেন যে সার্চ কমিটিতে হাইকোর্টের বিচারপতি আছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা আছেন না? তো সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতির কি কাজ, এটা সংবিধানে একদম নির্দিষ্ট করে দেওয়া আছে। নির্দিষ্ট করে দেওয়া আছে মানে উনি সুপ্রিম কোর্টের বিচার করবেন, ওনার এইটুকুই দায়িত্ব, এর বাইরে ওনার কোনো দায়িত্ব নাই। তাহলে ওনাকে আবার এই দায়িত্ব দেওয়া হলো কেন? এই দায়িত্ব দেওয়াটা কি ঠিক হয়েছে? বলবেন এটা আইনের মাধ্যমে করছি, তো আইনটাই তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা? এখন এটা তো আনিসুলভ করছে। আনিসুলভ যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করে থাকে, শেখ হাসিনার আমলে তো এটাকে চ্যালেঞ্জ করার সাহস ছিল না। তো এখনো ওই আইনটা আপনার পালন করতে হবে কেন? আপনার সার্চ কমিটি অন্য কাউকে করতে পারতেন। আমার আরো একটা কথা আছে, এটা বলে শেষ করি। আপনি দেখবেন যে সব সময় যখন নাকি ইসি গঠন করা হয়, 4 জন 3 জন যাই দিয়ে করুক, এরা সব অবসরপ্রাপ্ত এবং আমলার প্রাধান্য। আমি আজকে দেখলাম তো এই গাড়ির থেকে যে নামলেন সিইসি, উনি তো হাঁটতে পারেন না, উনি তো প্রায় ধরে ধরে হাঁটার মতো অবস্থা। তো আমলার প্রাধান্য দেয়া, অবসরপ্রাপ্ত আমরা এদেরকে দেয়া ইসির মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং যেটার মধ্যে নানা ধরনের মানসিক চাপ সার্বক্ষণিক থাকে, সেটা বাড়ানোর দরকারটা কি? অবসরপ্রাপ্তি হতে হবে এরকম তো কোনো আইন ইসি গঠনের সময় নাই। অবসরপ্রাপ্ত আমরাই হতে হবে এমন কোনো আইনও তো নাই। কেন বানাতে হবে? আপনি বর্তমান যারা আমলা আছেন, আমরা ইউনিভার্সিটির টিচার হতে পারে তো। কে যেন আমাকে দিন বললো যে আপনার ওই কোথায় কোন দেশের নাম আমি খেয়াল, সেখানে নাকি চিফ এডুকেশন কমিশন বানানো হয়েছিল একটি স্কুল মাস্টারকে, এবং সেখানে খুব ভালো করছে। তো ওইটাই হতে হবে কেন? আমলাদের ব্যাপারে একটা জিনিস হলো, জানেন কি, আমলারা এমন একটা ক্যারেক্টার যে তারা কিন্তু কখনো নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তারা সবসময় কোনো না কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে। সে 30-35 বছর এই কাজটাই করছে। সিদ্ধান্তটা আসুক থেকে ওটা সেটা তারা খালি এক্সিকিউট করে। তাহলে আমরা কেন্দ্রিক একটা ইসি বানাতে হবে কেন আপনাকে? এই পুরো জিনিসটাই কিন্তু আমি দেখছি যে নাম আমরা বলছি, আমার জেনারেল ফুলদুর রহমান সাহেব উনিও মানে বলতে চাইলেন বিপ্লবী সরকার ভালোর মাধ্যমে যে সরকারটা পেলাম। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু আগে সরকার ভালো লাগছে যে এই কয়টা দিন দেশ একত্রিত ছিল। আপনি দেখেন আগে সরকার যখন ব্যবস্থার বিরুদ্ধে আগের সরকারের মতো করে এরাও কিন্তু বিপ্লবের মাধ্যমে যে সরকারটা পেলাম, তারা তো আগের সরকারকে অনুসরণ করতেছে। নতুন কে পেলাম আমি? আপনি দেখেন আগের সরকারকে অনুসরণ করতেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, আগের সরকারের মতো করে করছে। আগের সরকার যে আইনে জামাতকে নিষিদ্ধ করছে, এরাও সে আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করতেছে। আগের সরকার যে আইনের মাধ্যমে ইসি গঠন করছে, এরাও সে আইনের মাধ্যমে ইসি গঠন করছে। এবং আগের সরকার গঠনের মাধ্যমে যারা আমাদেরকে উপহার দিছিল একটা অবসরপ্রাপ্ত আমলাদের একটা গ্রুপ, একজন আর্মি আনতে হবে আর একজন জেলা জজ আনতে হবে, সব অবসরপ্রাপ্ত। কিন্তু একজন লোক অবসর হয় কখন বলেন তো আপনি আমাকে? অবসর হয় কেন? অবসর দরকারটা কি? এই কারণে দরকার যে সরকার মনে করে যে তোমার আর এই পদে আর সার্ভিস দেওয়ার দক্ষতা আগের মতো নাই, বয়সজনিত কারণে তোমার আর আগের মতো তুমি দক্ষতা দেখাতে পারবে না, অতএব তোমাকে বিদায় দেওয়ার সময় হয়েছে, সসম্মানে তোমাকে বিদায় করে দিলাম। আল্লাহ এক সময় বলে এই পৃথিবীতে তোমার থাকার প্রয়োজন নাই, এনাফ হয়ে গেছে, এখন তুমি অন্যের বোঝা হয়ে যাবা। ঘটনাগুলো তো এই। তাহলে সমস্ত অবসরপ্রাপ্ত লোক যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাটা দিকে সারা দেশ তাকিয়ে আছে, সেটাকে তারা নিয়ন্ত্রণ করবে, আমার কাছে না এটা লজিক্যাল মনে হয় না। আগের স্বৈরাচারী সরকার যে প্রক্রিয়ায় কাজটা করতো, এরাও ঠিক সেই একই প্রক্রিয়া অনুসরণ করলো। তো আপনি তো স্বৈরাচারী সরকারের অনেক কিছুই মানেন না, এটা মানলেন কেন? যেগুলি আপনার সুবিধা এগুলি মানেন কেন ভাই? না মানলে কিছুই মানেন না, আর মানলে সবই মানেন। এটা আপনি করলেন কেন? আমরা তো একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চাই, কারণ আমরা তো মনে করি এই গভর্নমেন্টটা জনদাবির মুখে সামনে আসছে, জনতার দল, এটা মানে জনতার সরকার। জনতার সরকার জনতার থেকে বিচ্ছিন্ন থাকতে চায় কেন? আবার একসঙ্গে কিন্তু অনেকগুলি কথা কিন্তু আসলো,
উনি অল্প অল্প করে বললেন, কিন্তু অল্প বলে কিন্তু অনেক কিছু বলছেন এই ফাঁক দিয়ে। যেমন ধরেন উনি এই স্থানীয় সরকার নির্বাচন, এই আলোচনাটা কিন্তু ইদানিং উঠছে, এটা হবেই এরকম কোনো ঘোষণা আসেনি, বাট আলোচনা উঠছে। যখন এই আলোচনা উঠে, তারপরে আবার যখন ছাত্র জনতার একটা দলের কথা উঠে, তারপর লোকে কিন্তু মেলায় যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছে। স্থানীয় সরকার দায়িত্বে আছে কিন্তু একজন ছাত্র, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তো উনি ওইটা দায়িত্বে আছেন। তাহলে কি এই সবই কি একটা পরিকল্পনার অংশ? এই আলোচনাটা কিন্তু আসে যে তাহলে কি স্থানীয় সরকারের মাধ্যমে আগে তাদের শক্তিটাকে তারা করবে, একত্রিত করবে, তারপরে একটা দল করবে। এটা হতে পারে, আমি এটাও তো কোনো সমস্যা দেখি না, হোক না একটা বিকল্প কোনো একটা দল হোক না, আমার কোনো আপত্তি নাই ভাই। তারপরে শেষে যদি জনগণ তাদেরকে চায়, তাদেরকে ভোট দেয়, তারা আসবে, যদি না দেয় তারা ওরা মেনে নিবে। কারণ আমি মোটামুটি আমি যে জিনিসটা সবসময় দেখি, আমি বেসিক্যালি দেখি জানেন, যদি নির্বাচনটা ঠিক মতো হয় না, যদি নির্বাচন ঠিক মতো হয়, তাহলে কিন্তু সমস্যার অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। তাহলে কারোর পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠাও টাফ হয়ে যায়। সে তখন ভাবে আমাকে তো ওই নির্বাচনের মধ্যে যেতে হবে, ওই লোকগুলি তো আমাকে আগামী 5 বছর পরে আমাকে ধরবে। যদি এই ধরার প্র্যাকটিসটা থাকে, যা প্রথম ধাপ হলো তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয় ধাপ হলো একটা শক্তিশালী নির্বাচন কমিশন, এবং এই জন্য যেমন নির্বাচন কমিশন আজকে কিন্তু শপথ নিল। দেখেন আমি আশাবাদী, এই নির্বাচন কমিশন কেমন আমি বলতে পারবো না, কিন্তু এদের কাউকে আমি তেমন ভাবে চিনি না। এখন যাকে আপনি না চিনবেন সে ভালো, কারণ তার সাথে তাকে তো চিনিনি না, তারা আপনি ভালো জানেন না মন্দ জানেন না, তাহলে সে ভালো, ধরে নেই ভালো। তাহলে এই লোকগুলি ভালো, ভালো লোকগুলি আমি যোগ্য কিনা তাও জানি না। তো এখন তারা কিভাবে করবে? আবার আরেকটা কথা আমি বলি, মাঝখানে ফাঁক দিয়ে বলি, এটা প্রাসঙ্গিক কিনা জানি না, তবু বলি। আমরা কিন্তু এর আগের বার দেখেছিলাম, এই বদিউল আলম মজুমদার সাহেব এর আগে যখন নাকি ইলেকশন কমিশন গঠন হলো, তখন উনি কিন্তু এটা আবেদন করেছিলেন তথ্য পাওয়ার অধিকার আমাদের আছে সবারই। উনি আবেদন করেছিলেন যে এই সার্চ কমিটি কাদেরকে সার্চ করে বের করলো, কারা কাদের মাধ্যমে আসলো, কারা কার নাম প্রস্তাব করছে, এই তালিকাটা আমরা একটু দেখতে চাই। বা শেষ পর্যন্ত সার্চ কমিটি কাদের নাম প্রস্তাব করলো, প্রেসিডেন্ট কোন 5 জন রাখলো, এটা আমরা একটু দেখতে চাই। তো এই চাওয়াটা কিন্তু অন্যায় কোনো চাওয়া না, অসাংবিধানিক চাওয়া না, এটা মানে বেআইনি চাওয়াও না। তো সেই চাওয়া কিন্তু কখনোই মূল্যায়িত হয়নি। এইভাবে শুনলাম যে 300 জনের নাম দেওয়া হয়েছিল। তো আমার কিন্তু জানার আগ্রহ আছে, এই 300 জন কারা, তাদের নাম আসলো, কিভাবে আসলো। আমার এটাও জানার আগ্রহ আছে যে সার্চ কমিটি কোন 10 জনকে নির্বাচন করলেন, আবার তারপরে ওখান থেকে 5 জনকে রাখছে, মুখে মুখে যাই বলেন, আইন অনুযায়ী তো রাখছে প্রেসিডেন্ট তো 5 জনকে নির্বাচন করছে। এখন এখানে প্রেসিডেন্টের কোনটা অথবা প্রধান উপদেষ্টার কোনটা, নাকি সবগুলি প্রেসিডেন্টের, নাকি সবগুলি প্রধান উপদেষ্টা, এই বিষয়গুলো আমাদের কিন্তু একটু বোঝার আগ্রহ থাকতে পারে।